দর্শক স্বাগত 7 দিনে সপ্তাহের শেষ কর্মদিবসের সন্ধ্যায় এই সপ্তাহের আলোচিত বড় খবরগুলো নিয়ে কথা বলবো এবং আপনারা জানেন যে আজকের দিনে সবচেয়ে বড় খবর হচ্ছে বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বক্তব্য দিয়েছেন এবং খালেদা জিয়া যে মেসেজটি দিয়েছেন যে এই মুহূর্তে ঐক্যের খুবই প্রয়োজন এবং মিনিমাম সংস্কার করে দ্রুত যেন নির্বাচন দেয়া হয় এবং তারেক রহমানও বলেছেন যে জুলাই অভ্যুত্থানের যে সাফল্য সেটি বানচালের এবং ঐক্য বিনষ্ট করা ষড়যন্ত্র চলছে এই জন্য তিনি দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং এর বাইরে আরও বেশ কিছু বড় খবর এই সপ্তাহ জুড়ে আছে। বিশেষ করে সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন গত 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসে এবং সেই বক্তব্যটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত আলোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে। তো আমরা একটু দেখি এই সপ্তাহের অন্যান্য বড় খবরগুলো কি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার। দায়িত্ব নেওয়ার জন্য উপদেষ্টার পদ ছাড়লেন নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন সংগঠনের ঘোষণা। নিজেদের মধ্যে হানাহানি ও বিরোধ সৃষ্টি করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, সেনাপ্রধানের সতর্কবার্তা। সেনাবাহিনীকে আক্রমণ করে কথা না বলার অনুরোধ। ডিসেম্বরের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে তফসিল, জমি পাহারার মতো ভোট কেন্দ্র পাহারা দিতে বললেন সিইসি। সাবেক সেনা কর্মকর্তাদের উদ্যোগে নতুন থিঙ্ক ট্যাঙ্কের আত্মপ্রকাশ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত 3 বাহিনীর প্রধান এবং বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। 13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব। রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্র করার প্রতিশ্রুতি দিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি। বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়, বললেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। ভারতকে সিদ্ধান্ত নিতে বললেন তৌহিদ হোসেন। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের নামে একটি অপরিচিত প্রতিষ্ঠান $29 মিলিয়ন সহায়তা পেয়েছে, শিগগিরই নাম প্রকাশ করা হবে বললেন ট্রাম্প। কক্সবাজারের বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা ও সংঘর্ষ, শিহাব কবির নাহিদ নামে একজন নিহত। বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে, আইএসপিআর এর বিবৃতি। আইনশৃঙ্খলা নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই, মন্তব্য আসিফ নজরুলের। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। পর্যটন কেন্দ্র সাজেকে আগুনে পুড়ল প্রায় 100 রিসোর্ট। বাড়ি ও স্থাপনা নিরাপত্তার খাতিরে ভ্রমণ না করার পরামর্শ প্রশাসনের। চলে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। শুক্রবার জুমার পরে চট্টগ্রামে দাফন। এই ছিল এই সপ্তাহের মোটামুটি বড় খবর। এখান থেকে কয়েকটি নিয়ে আমরা কথা বলবো, বিশেষ করে ফোকাস রাখবো সেনা প্রধানের বক্তব্যে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক হাসান মামুন। মোহন ভাই, এই সপ্তাহের সবচেয়ে বড় খবর নিশ্চয়ই সেনা প্রধানের বক্তব্য। হ্যাঁ, অবশ্যই অনেক আলোচনা বিশ্লেষণ হচ্ছে। আবার তার বক্তব্যে তিনি কি শব্দ প্রয়োগ করেছেন, প্রধান উপদেষ্টাকে কি বলে সম্বোধন করেছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, অভিব্যক্তি কেমন ছিল, অনেক ধরনের প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়ও আছে নাগরিকদের তরফে। সব মিলিয়ে যদি একদম সিম্পল প্রশ্ন করি যে সেনাপ্রধানের এই বক্তব্যের আপনি নাগরিক হিসেবে কি মেসেজ নিলেন? প্রথম কথা হচ্ছে যে সেনাপ্রধান এরকম ভাষায়, এরকম ভঙ্গিতে আর কখনো বক্তব্য দেননি। মানে গত 6 মাসে আমরা প্রথম তাকে প্রকাশ্যে আসতে দেখি দায়িত্ব গ্রহণের পর। দায়িত্ব গ্রহণ মানে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর একটা ক্রুশাল মোমেন্টে, সেটা হচ্ছে 5ই আগস্টে। তো এরপরেও তাকে ইন্টারভিউ দিতে দেখা গেছে, কিন্তু এই রকম ভাষায়, এই রকম ভঙ্গিতে কথা বলতে আর দেখা যায়নি। এবং কিছুটা বলেছেন যে আমি সতর্ক করছি। হ্যাঁ, কিছুটা খোলামেলা ভাবেই কথা বলেছেন উনি। সেটা বলেছেনও যে আমি একটু মন খুলে বলছি, অনেক কথা মনে জমেছিল, সবসময় বলা যায় না, বলা উচিত না, আবার সাংবাদিকদের সামনে বলা ঠিক হচ্ছে কিনা এটাও উনি বলেছেন। মনে হয় খুব প্রস্তুতি ছিল না, আবার এটাও মনে হয় যে একটু পরিকল্পিতভাবেই বলেছেন। কারণ উনি বললে এটা যে ব্যাপকভাবে আলোচিত হবে এবং এই রকম কথাবার্তা বললে এটা উনি বুঝবেন না বা এটা উনি প্রেডিক্ট করতে পারবেন না, এটা মনে করার কোনো কারণ নাই। তো আমার এটা হচ্ছে প্রথম মানে
দেখে আমি একটু অবাকই হয়েছি যে এইভাবে উনি বলছেন কিছুটা স্বতন্ত্র অবস্থান থেকে। মানে উনি সরকারের অধীন একজন কর্মকর্তা বা কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী তো উনিও, তাই না? তো কিন্তু উনি একটা স্বতন্ত্র জায়গা থেকে কথা বলছেন, এটা আমার প্রথমেই মনে হয়েছিল যখন ইউটিউব সেলফোনে দেখছিলাম। তো ভালো করে মানে শুনলাম, দুবার শুনলাম, একটা স্ট্যাটাস দিলাম যে আমি মনোযোগ দিয়ে শুনলাম, আপনারাও শুনুন। আমি একটা স্ট্যাটাস বোধহয় আপনি দেখেছেন, আমি তাৎক্ষণিকভাবে একটা ওইটুক স্ট্যাটাস দিয়েছিলাম। অনেকে জিজ্ঞেস করেছে আপনার মত কি। তো ওই দিন রাতেই চ্যানেল আইতে একটা অনুষ্ঠান হয় মধ্যরাতে, আজকের সংবাদপত্র, সেখানে এটা নিয়ে আমার যা বক্তব্য সেটা বলেছি আর কি। তো এখানে একটু পুনরুক্তি করতে পারি। আমার মানে এই 2-3 দিনে মত যে খুব বদলেছে তা না। প্রথম কথা হচ্ছে যে উনি কয়েকটা ব্যাপারে ফোকাস করেছেন। একটা হলো যে নিজেদের মধ্যে আমরা যা করছি, আমরা মানে হচ্ছে যে গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল, গণ অভ্যুত্থানের পর যে পরিস্থিতি, এটাকে যারা ওন করে তাদের কথা, রাজনৈতিক দল এবং সংগঠন, রাজনৈতিক দল সংগঠন, এমনকি সরকারকেও উনি মিন করে থাকতে পারেন। এটা কিন্তু পরিষ্কার না যে সরকারকেও নিজেদের মধ্যে সেনাবাহিনীও আছে, এটাও প্রশ্ন। কারণ সেনাবাহিনী তো এই অভ্যুত্থানের সঙ্গে এসেছিল, শেষ দিকে পক্ষে অবস্থান নিয়েছিল, তাই না? যে জন্য 5 আগস্টে রক্তারক্তিটা কিন্তু কিছুটা কমানো গেছে। মানে সেনাবাহিনীর তরফ থেকে কোনো রক্তারক্তি হয়নি, যা হয়েছে পুলিশের দিক থেকে। তো আমরা মানে কারা, বা আপনারা মানে কারা, নিজেরা মানে কারা, এগুলো একটু প্রশ্নবিদ্ধ ব্যাপার বা প্রশ্নবোধক ব্যাপার। তো আমার মনে হয় যে উনি সেনাবাহিনীর তরফ থেকে কথাগুলো বলেছেন। বাইরে কিন্তু কথাবার্তা আছে যে সেনাবাহিনীর মধ্যে ঐকমত্য নাই, নানা রকম গ্রুপিং আছে, এইসব কথাবার্তা বাইরে শোনা যায়। এখন তো সবই হচ্ছে প্রকাশ্যে আলোচনা হয়, দেশের ভেতর থেকে না হলেও বাইরে থেকে হয়, তাই না? কোনো কিছু গোপন, মানে 5 আগস্টের পরে আর কিছু কোনো কিছুই গোপনীয়তা, সেনাবাহিনীকে নিয়েও অনেক সমালোচনা করা যাচ্ছে। এটা ভালো বলা যায়। আবার জাতীয় নিরাপত্তার সঙ্গে বিষয়টা সম্পর্কিত, সেজন্য একটু দায়িত্বশীল আলোচনা হয়। সেজন্য উনি পরিষ্কার করে বলেছেন যে সেনাবাহিনীকে নিয়ে যেন কেউ বিষোদ্গারটা না করে। হ্যাঁ, দায়িত্বশীল আলোচনা হওয়া প্রয়োজন। কারণ আমরা তো বারবার দেখছি যে সেনাবাহিনী কিন্তু জাতির সংকটকালে একটা ভূমিকা রাখছে। এরশাদ পতনের সময় সেনাবাহিনী কিন্তু কম রক্তক্ষয়ের মধ্যেই এরশাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেলেছিল, মানে এরশাদ তুমি যাও। এবার অনেক বেশি রক্তক্ষয় হয়েছে, সেনাবাহিনী যদি আরও আগে অবস্থান নিতে পারতো ভালো ছিল, সেটা নানা কারণে পারেনি। কারণ দলীয়করণ তো সেনাবাহিনী পর্যন্ত পৌঁছেছিল, তাই না? মানে এটা খালি বেসামরিক প্রশাসনে যে সীমাবদ্ধ ছিল তা না। তো এবং সেনাবাহিনীর মধ্য থেকেও কিন্তু অনেক রকম অপরাধের ঘটনায় জড়িয়ে পড়া একাংশের ঘটেছিল, এবং তাদের কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ কেউ পালিয়ে গেছে, কেউ কেউ এখনও অচিহ্নিত। মাঝে এই ধরনের একটা ঘোষণা কিন্তু এসেছিল যে সেনাবাহিনীর ভেতর থেকে যারা অপরাধে জড়িয়েছিল তাদের দায় নির্ধারণ করা হবে এবং তাদের বিচার হবে। এই প্রক্রিয়াটা এটা আইএসপিআর থেকে জানানো হয়েছিল। আমরা জানি না সেই প্রক্রিয়াটা কতখানি এগিয়েছে। সেনাপ্রধান কিন্তু এখানে এই বক্তৃতায় সেনাবাহিনীর পক্ষে একটা অবস্থান নিয়েছেন, এটাও মনে হয়েছে যে সেনাবাহিনী নিয়ে এত বিষোদ্গার কেন, সেনাপ্রধান নিয়ে কেন, বা এই যে প্রতিষ্ঠানগুলো, মানে অন্যান্য বাহিনীর কথা বলেছেন যে হ্যাঁ, পুলিশের কথা বলেছেন, কোনো বাহিনীর কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে তার তো বিচার হবে, কিন্তু বাহিনীগুলো যাতে আন্ডারমাইন না হয়। কিন্তু একটা শব্দ উনি বলেছেন 2 বার, যে এনাফ। মানে 7 মাসে আমি অনেক আই হ্যাভ হ্যাড এনাফ, এই কথাটা বলেছেন, মানে গত 6 মাসে। এটা কিন্তু খুবই কঠোর। আইনশৃঙ্খলা বাহিনীকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি মিন করে বললেন নাকি? এটা সামগ্রিকভাবেই বলেছেন আমার মনে হয়। কারণ আমরা যদি ধরে নিই যে প্রধান উপদেষ্টার উপরেই নানা রকম চাপ আছে, ব্যাপারটা তো ঠিক না। সেনা প্রধানের ওপরও চাপ আছে। এখানে কিন্তু 2 জন মুখ্য ব্যক্তি, আমরা মাঝে মাঝে ভুলে যাই। আমরা মনে করি শুধু প্রধান উপদেষ্টাই সব করছেন, তা না। সেনাপ্রধানও একটা মুখ্য ভূমিকায় কিন্তু আছেন, একটা পার্শ্ব মুখ্য ভূমিকায় হলেও সেনাপ্রধান আছেন, এবং তার উপর নানান ধরনের সেনাবাহিনীর ভেতর থেকেও প্রেশার থাকতে পারে।
তাই না? আর এই সেনাবাহিনী মাঠে আছে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ দায়িত্বে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে, এখনো আছে। তো এত দীর্ঘ সময় ধরে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে আছে, কিন্তু সেনাবাহিনী পরিস্থিতির উন্নয়নে তেমন ভূমিকা রাখতে পারছে না। এজন্য কিন্তু জনগণের তরফ থেকেও সমালোচনা আছে। কেননা 5ই আগস্ট কিন্তু তিনি দায়িত্ব নিয়ে সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি। তো আপনি দায়িত্ব নিয়েছেন বলার 7 মাস পরে এসে, প্রায় 7 মাস পরে এসে আবার বললেন যে সবাইকে সতর্ক করছি। তার মানে এইখানে সেনাবাহিনী, পুলিশ, অন্যান্য বাহিনীর নাগরিকদের যেই পরিমাণ নিরাপত্তা এনশিওর করবার কথা ছিল, সেই জায়গায় তো একটা আত্মসমালোচনা বোধ হয় তাদেরও করা উচিত। হ্যাঁ, নিরাপত্তা পরিস্থিতি তো অবনতি হয়েছে মাঝে, কিন্তু কিছুটা প্রায় 6 মাস একটা সরকার দায়িত্ব নেওয়ার 6-7 মাস পরেও অন্তত মবটা থামাতে পারছে না। তো মব তো হচ্ছে, এবং সরকারের তরফে বিবৃতি, নিন্দা জানানো, হুঁশিয়ারি করা, সতর্ক করা, কিন্তু কোথাও তো থামছে না। ধরেন একটার পর একটা ইস্যু আসছে এবং সো-কল্ড বিভিন্ন গ্রুপ তারা নেমে যাচ্ছে, হুমকি দিচ্ছে, মেরে ফেলবো। কিন্তু এই জায়গাগুলো মানুষের মধ্যে তো একটা নিরাপত্তাহীনতার বোধ, যেটা এইটা তো কমানো যাচ্ছে না আসলে। হ্যাঁ, মব যেমন ধরেন এখন এই যে আইন শৃঙ্খলার অবনতিতে মানুষ নিজে আইন হাতে তুলে নিচ্ছে, এটাও কিন্তু মব বলতে হবে, তাই না? মানে আইন বহির্ভূত বা বিচার বহির্ভূত যে কোনো প্রহারের ঘটনাও যদি হয়, হত্যাকাণ্ড যদি নাও হয়, সেটাও কিন্তু মব, এবং সেটা কিন্তু বিপজ্জনক। কারণ এতে কে মানে আক্রান্ত হচ্ছে, এটা কিন্তু দেখা গেল ব্যক্তিগত শত্রুতার কারণে 5-7 জন মিলে ছিনতাইকারী বলে মেরে ফেলল। গোষ্ঠীগত শত্রুতা, এলাকার শত্রুতা, এমনকি নিজ দলের মধ্যে এক পক্ষ আরেক পক্ষ। আপনি লক্ষ্য করবেন যে রিসেন্টলি একটা ঘটনায় 4 জন সমন্বয়ক পাল্টা মবের শিকার হয়েছে, এবং তাদেরকে গিয়ে নিরাপত্তা বাহিনী উদ্ধার করতে হয়েছে একটা প্রতিষ্ঠানে। তারা নাকি কি তথ্য সংগ্রহ করতে গিয়েছিল। তো তথ্য সংগ্রহ করার দায়িত্ব তাদেরকে কে দিল? এটা কিন্তু খুবই আশ্চর্যজনক। এবং আমি আরেকটা ঘটনা উল্লেখ করব, এই যে অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার আগ মুহূর্তে যে ঘটনাটা ঘটেছিল গাজীপুরে, সাবেক মন্ত্রীর বাসায়, কি মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তো ওনার বাসায়, এটা ইনভেস্টিগেশন এখনো হয়েছে কিনা আমি জানি না সঠিকভাবে, যে ঘটনাটা আসলে কি ছিল। এক পক্ষ বলছে যে আমরা ডাকাতির, লুটপাটের খবর পেয়ে গেলাম, আবার আরেক পক্ষ বলছে যে তারা লুটপাট করতে এসেছিল, এবং এই ঘটনায় কিন্তু পাল্টা মব হলো, এলাকাবাসী মানে আক্রমণ করলো, এবং একজন ছাত্র বোধহয় মারাও গেছেন, খুবই দুঃখজনক ঘটনা। এই ঘটনা ঘটলো, তারপরে অপারেশন ডেভিল হান্ট শুরু হলো। তো অপারেশন ডেভিল হান্টে কারা আক্রান্ত হচ্ছে, এটাও কিন্তু একটা প্রশ্ন, এবং এটা একতরফাভাবে পরিচালিত হলে। প্রশ্নটা আমি যদি করি যে এই সেনাপ্রধানের বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি দেখছেন আপনি, বা আপনি মনে করেন যে পরিস্থিতি উন্নতি হবে? পরিস্থিতির উন্নতি কিছুটা কিন্তু হয়েছে এর মধ্যে। আমি বলবো এই গত 2-3 দিনে। আচ্ছা, ওই যে মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করলেন না, যেটা নিয়ে একটু সমালোচনা হলো যে মধ্যরাতে কে যাবে ইত্যাদি। যাই হোক, সেটা একটা সিরিয়াসনেসের প্রকাশও হতে পারে। উনি কিন্তু বলেছিলেন যে আপনারা তাৎক্ষণিক ফল দেখবেন। তো আমরা দেখলাম যে কিছু পদক্ষেপ উনি নিয়েছেন, যেমন টহল বেড়েছে, সংখ্যাও বাড়ানো। এমনকি একটা খবর দেখলাম যে অলিগলিতে যাতে টহল হতে পারে, এজন্য কিছু মোটরসাইকেল কেনা হবে। আচ্ছা, কারণ আমরা তো জানি যে পুলিশের লজিস্টিক্স নষ্ট হয়েছে, এই যে মুভমেন্টে অনেক গাড়ি, পুলিশের অনেক গাড়ি, পুলিশ স্টেশন ধ্বংস হয়েছে, এগুলো হয়েছে। তো পুলিশের লজিস্টিক্সের সমস্যা আছে, মানে ঘাটতি আছে। তো এই যে বাইকে করে যে মানে করা, নজরদারি করা, টহল দেওয়া, এটা কিন্তু একদম নেই হয়ে গিয়েছিল। এটা যদি বাড়ে, এটা খারাপ না, কারণ এলাকায় কিন্তু জটলা হচ্ছে, উচ্চস্বরে হাসাহাসি, এগুলো কিন্তু বেড়েছে তরুণদের মধ্যে। এটা মুক্তিযুদ্ধের পরও নাকি হয়েছিল আর কি। আচ্ছা, এটাও এক ধরনের মব, যে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে কিছু ছেলে পেলে অনবরত উচ্চস্বরে কথা বলবে, হাসাহাসি করবে, হ্যাঁ, এটাও আপনাকে উত্ত্যক্ত করা। তো এগুলোও দেখা উচিত, কারণ মানুষের নিরাপত্তা বোধ কিন্তু এতে নষ্ট হয়। কারণ মানুষ তখন মনে করে নিরাপত্তা বোধ, প্রাইভেসি, হ্যাঁ, মানুষ তখন মনে করে যে এদেরকে কিছু বললে এরা যদি আবার সমন্বয়ক সেজে আমার উপর আক্রমণ করে। আমি ইতিমধ্যে একজনের মুখে এইরকম আলাপ শুনেছি। আমি বলছিলাম যে আপনারা কিছু বলেন না কেন? উনি বললেন যে বলা তো জানেন, এর মধ্যে একজন সমন্বয়ক থাকতে পারে। এটা তো বলবে যে দোষর, হ্যাঁ, স্বৈরাচারের দোষর। এবং দেখা যাবে এই বিল্ডিং এর কেউ তো আওয়ামী লীগের সমর্থক কেউ থাকতেই পারে। তো সেই লোক হয়তো নিরীহ একজন সমর্থক, কিছুই না, কিন্তু তাকে বিরাট স্বৈরাচারের দোষর বানিয়ে এগুলো হচ্ছে না তা না। তো এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণ প্রয়োজন। রাইট। তো উত্তরণের জন্য
সেনাবাহিনী কতখানি ভরসা দিতে পারে এটা কিন্তু সেনাপ্রধান পরিষ্কার করেছেন যে কাজটা সেনাবাহিনীর না, একার না, একার না, বা সেনাবাহিনীর আসলে ট্রেনিং নাই। উনি পরিষ্কার করে বলেছেন যে ওনারা ব্যারাকে ফিরতে চান, কিন্তু সেজন্য আগে তো একটা রাজনৈতিক প্রসেসের মধ্যে দিয়ে নির্বাচন হয়ে তারপরে, এবং সেজন্য ডিসেম্বরের কথা বলেছেন। অন্তত পুলিশকে তো সক্রিয়ভাবে দায়িত্ব নিতে হবে, রাইট। পুলিশের মধ্যে আস্থা, এই সমাধানের জায়গায় আসবে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলে ফিরছি, একটু পরেই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক হাসান মামুন। অনলাইনে আমরা যুক্ত করেছি অনন্যার প্রকাশক মনিরুল ইসলামকে। মনির ভাই, আপনাকে স্বাগত জানাই। অমর একুশে বইমেলা শেষ হয়ে যাচ্ছে কালকেই, শুক্রবার। আমি জানি না যদি পরের দিনও শনিবার আপনাদের দাবি আছে কিনা যে আর একদিন বাড়ানো। সব মিলিয়ে এই বছরের বইমেলাটি একটু ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় হলো বা হচ্ছে। বিক্রি, পাঠক, দর্শকের আনাগোনা সব মিলিয়ে এই বছরের বইমেলা কেমন গেল? বইমেলাটা এবারে কেমন হয়েছে বলতে পারবো গতবারের তুলনায় জাস্ট অর্ধেক বিক্রি। কারণ পাঠক এসছে প্রচুর, মানুষ প্রচুর দেখা গেছে, বাট বই কেনার মতো ঠিক সেরকম এবার পাইনি আমরা। আজকে মেলার 27তম দিন, কালকে মেলা শেষ হয়ে যাবে এতটুকুই আমরা জানি। তবে মেলার বিক্রির পরিমাণ এত কম আমরা সেটা ভাবতে পারিনি। মনে হয়েছিল যে অনেকটা আশান্বিত ছিলাম যে একটি নতুন পরিবেশে বই মেলা শুরু হচ্ছে, হয়তোবা আমরা মেলাটাকে ভালো সাকসেসফুলি দেখতে পাবো, কিন্তু কেন যেন ঠিক পাঠকরা সেভাবে মেলাটা বই ক্রয় করতে পারেনি। সেটা বিভিন্ন কারণ হতে পারে। এটা আমাদের ধারণা যে এখানে অনেক লেখক আসেনি মেলার মধ্যে, অনেক পাঠক আসেনি, একেবারে একদিনের জন্য আসে। যারা প্রতিদিন মেলায় আসতো এবং প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা অনেক জনপ্রিয় লেখক বা কবি সাহিত্যিকরা আসতেন, তারা আসেননি। সেটাও একটি বড় কারণ হতে পারে বলে আমার ধারণা। এই যে যাদের কথা বললেন, ঘটনা হলো জি, আরেকটি ভালো লেখার বড় অভাব। আমরা ভালো পাণ্ডুলিপি নাই, পাঠকের কাছে উপস্থাপন করব, পাঠককে আকৃষ্ট করার মতো খুব একটা এবার ভালো বই প্রকাশিত হয়নি। মানসম্পন্ন বই যেটাকে বলি আমরা, হয়েছে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। এটাও একটি বড় কারণ হতে পারে। আর বাংলা একাডেমির, আমি নির্দ্বিধায় বলতে পারি, প্রশাসনিক ব্যর্থতা এত প্রবলভাবে এটাকে দেখিয়েছে এই বইমেলাকে সাফল্য করার না হওয়ার পেছনে। এটা একটি বড় কারণ। কারণ পাঠকদেরকে আকৃষ্ট করার মতো তারা এবার কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। যেমন মেলার মধ্যে যত্র হকার ঘোরাফেরা করছে, ঝালমুড়ি এগুলো, তারপরে মেলায় ঢুকার যে প্রবেশ পথের সামনে হকাররা বসে এত ডিস্টার্ব করেছে মানুষকে, যে এটাও একটি বড় কারণ। কখনো আমরা এটা দেখিনি। আমি প্রায় 35 বছর ধরে এই বইমেলার সাথে সংযুক্ত, অংশগ্রহণ করি, এরকম কখনো দেখিনি। কেন এটা হলো বুঝতে পারিনি। কিন্তু আমাদের দর্শকরা অনেক ভালো, তারা কোনো অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটায়নি, তারা নির্দ্বিধায় এসছে, গিয়েছে, কিন্তু প্রশাসনিক দুর্বলতা প্রকটভাবে চোখে পড়েছে। কিন্তু মনির ভাই, আপনি যে উদাহরণটি বললেন যে অনেক জনপ্রিয় লেখক যারা অন্যান্য বছর একাধিক দিন আসতেন, 4-5 ঘন্টা থাকতেন, তাকে দেখার জন্য বা তার হাত থেকে বইটি নেওয়ার জন্য লাইন দিয়ে আমরা দেখেছি, তো এই লেখকরা এবার কেন গেলেন না মেলায়? আপনার কোনো অবজারভেশন আছে? নিশ্চয়ই আছে। কারণ এটা ধরেন, আমি তো কোনো লেখককে গ্যারান্টি দিয়ে আনতে পারবো, তারা নিজেরাই আসেননি। কারণ তাদের নিজেদের, আমার মনে হয় একটা উপলব্ধি হয়েছে যে এখন না যাওয়াটাই অতি উত্তম। কারণ পূর্বে কিছু কর্মকাণ্ড তো নিশ্চয়ই বিতর্কিত করেছে তাদেরকে, এই জন্যই তারা আসেননি। তবে আমি মনে করি একজন লেখকের তার সেই টুকি করা উচিত। লেখকরা লিখবেন, পাঠকদের যেন কোনো দলীয় এজেন্ডা যেন বাস্তবায়ন না হয়, ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কাজ না হয়, সেদিকে দৃষ্টি রাখাই আমি মনে করি বেটার। কারণ আমি একজন প্রকাশক, আমি বই প্রকাশ করি, আমি বিষয় প্রকাশ করি, আমি কোনো দলীয় এজেন্ডা প্রকাশ করি না। আমি ভালো বই হলে সেই লেখক যে দলই করুক না কেন, আমি তার বই প্রকাশ করব। আমি কোনো দলকে তো রিপ্রেজেন্ট করি না। তাই লেখকদের, আমাদের বুদ্ধিজীবী বলেন, লেখক বলেন, সবারই এই দিকটা বিবেচনা উচিত। পাঠকদের কথা চিন্তা করে পাঠকদের জন্য লিখবেন, সাহিত্য লিখবেন। তারা কেন যেই আসুক না কেন, যে সরকারি আসুক, তাদের কেন শ্রুতি গাইতে হবে?
আমি মনে করি এই জন্যই অনেকেই আসেনি, পূর্বে যা ঘটেছে সেটা বাস্তব। মানে এক ধরনের ভীতি থেকে বা শঙ্কা থেকে এরকম। রাইট, অবশ্যই সংখ্যা থেকে। কারণ ধরেন আমি যে দায়িত্ব নিয়ে কোনো কাউকে এখানে নিয়ে আসবো যে আসেন ভাইয়া আসেন, আমি তো সেই গ্যারান্টি দিতে পারবো না। কারণ কখন কি ঘটে, যদি ঘটে যায় সেই নিরাপত্তাটা তাহলে দেওয়া উচিত ছিল বাংলা একাডেমির। সবাইকে আহ্বান করা উচিত ছিল, কোনো দুর্ঘটনা ঘটবে না, আপনারা যারা লেখক বুদ্ধিজীবী হন তারা এখানে আসেন। সেটা হয়তো ওইভাবে করেনি। আর ওই একটি বড় কারণ তাদের নিজেদের মানে কি বলবো, রিলেশন থেকে আসেনি, এটুকু বলতে পারি। দুটি বড় ঘটনা, আসা বা না আসা মানে ভাই দুটি ইনসিডেন্ট তো হলো। ধরেন একটা প্রকাশনের স্টলে একজন লেখকের, তসলিমা নাসরিনের বই নিয়ে একটু মব হলো, সেখান থেকে একজন লেখককে ধরে নিয়ে গেল পুলিশ। এরপরে স্যানিটারি ন্যাপকিন নিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। এই ঘটনাগুলোও কি মেলার প্রতি সাধারণ মানুষকে বিমুখ করেছে কিনা? না না, এগুলোকে খুব এগুলো বিচ্ছিন্ন ঘটনা। ধরেন তসলিমা নাসরিন আমাদের দেশে হয়তো হতে পারে, কিন্তু এখন আর তেমন কোনো গুরুত্ব বহন করে না। রাইট। আমাদের পাঠক সমাজে বলেন, আমাদের সাহিত্যতে বলেন, আমি মনে করি কোনো গুরুত্ব বহন করেন না। খামাখা একটি এখন তো ভাইরালের যুগ, হয়তো বা এই কারণেই হয়েছে, নাহলে আমার মনে হয় না এটা নিয়ে কোনো আমাদের কথা বলা উচিত, তেমন কোনো কিছু না। আর এটা সবসময় কিছু না কিছু ঘটে, এবার তো তেমনও কিছু ঘটেনি, ওইটা কোনো কারণই আমি মনে করি না। অনেকেই আসছেন এবার, গণ-অভ্যুত্থানের উপরে অনেক বই বেরিয়েছেন, আরো হয়তো আরো আসছে, আরো আসবে, ভালো বই আসবে, সেটা তো পাঠকরা গ্রহণ করেছেন। এখানে কোনো পাঠক বা আমি মনে করি যারা এই আন্দোলন জড়িত তারা কোনো কিছুই করে নাই। কেউ একটি কোনো, আমরা অনেক জায়গায় অনেক দেখেছি, কিন্তু বইমেলাকে ঘিরে কোনো দুর্ঘটনা ঘটেনি, কোনো অঘটনা ঘটেনি। নিশ্চয়ই আপনি পর্যবেক্ষণ করেছেন, কারো উপরে বা কোনো ফেসিস্ট ট্যাগ লাগানো হয়নি। শুরুতে বাংলা একাডেমি যেটা করেছিল সেটা আমি ব্যক্তিগতভাবে প্রতিবাদ করেছি যে ভাই তাদের নামে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে করতে পারেন, কিন্তু সবাইকে দিয়েছে, দুই একজন বাদে প্যাভিলিয়ন দিবে না, এগুলো করাটা ঠিক হয়নি। একজন প্রকাশক তো সে বই প্রকাশ করে, লেখকের বই প্রকাশ করে। আমি মনে করি তাদের তো কোনো এখানে অন্যায় নয়। জি মনির ভাই, একদম শেষ প্রশ্ন, সেটা হলো আপনি একদম কখনই হওয়া উচিত না, অতীত হতে পারে, আবার ভবিষ্যতে না হয়, সেটাই আমার বিনীত আবেদন কর্তৃপক্ষের নিকট। মনির ভাই, একদম শেষ প্রশ্ন আপনার কাছে। শুরুটা আপনি করেছিলেন যে বই বিক্রি গত বছরের তুলনায় অর্ধেক প্রায়, এটা কি অর্থনৈতিক অবস্থা কিছুটা দায়ী, যে মানুষের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ কি এরকম, সেজন্য বই বিক্রি কম হলো? শুনতে পাই নাই। আপনি শুরুটা করেছিলেন যে এবছরের বইয়ের বিক্রি গত বছরের তুলনায় অর্ধেক, এর পেছনে কি দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থা কিছুটা দায়ী হতে পারে? নিশ্চয়ই। আসলে মানুষের মানে এখন তো আর সেই রমরমা টাকা নেই, দুর্নীতির টাকা নেই। তাই আমি মনে করি মানুষ এখন পরিশ্রম করে পয়সা কামাচ্ছেন, বেতন পাচ্ছেন, ব্যবসা করছেন, তাই কিছুটা তো স্বাভাবিক। আর জিনিসপত্রের দ্রব্যমূল্যের যেভাবে ঊর্ধ্বগতি, বইয়েরও দাম বেড়েছে, সেটা একটা বড় কারণ। মানুষের অর্থনৈতিক অবস্থাটা তো অবশ্যই একটু দেখতে হয়। আরেকটু কারণ হতে পারে, এখন অনেক বই অনলাইনে কিনে ফেলে ঘরে বসে, হয়তো বই এটাও একটু হতে পারে, কিন্তু পাঠক বেড়েছে। জি মনির ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজান ভাই, একটা বিরতি নিয়ে আসছি, আমরা আবার অন্য প্রসঙ্গে যাব। দর্শক, আর একটা বিরতির সময় হলে ফিরছি, একটু পরেই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে সপ্তাহের শেষ কর্মদিবসের সন্ধ্যায় আমরা এই সপ্তাহের বড় এবং আলোচিত খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক বিশ্লেষক হাসান মামুন। মামুন ভাই, এই সপ্তাহের আরেকটা বড় খবর, আমরা যদিও আগের পার্টে সেনা প্রধানের বক্তব্য নিয়েছিলাম, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নতুন সংগঠন আত্মপ্রকাশ করলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের সংগঠন, ছাত্র সংগঠন, যদিও রাজনৈতিক দল তারা বলছেন এটাকে। এবং আত্মপ্রকাশের অনুষ্ঠানে আমরা দেখলাম যে হাতাহাতি, মারামারি হলো। এবং তার কারণটা কি, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে জুলাই অভ্যুত্থানটি করলো তারাই এখন বৈষম্যের অভিযোগ আনছে, তাদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ। তো এবং একটা সংগঠনের, এটা অনেকে বলছেন যে মর্নিং শোজ দ্যাট ডে, যে তুমি সংগঠনের আত্মপ্রকাশের দিনই মারামারিটা করলা, তাহলে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, হ্যাঁ, তাহলে কি হবে? মানে এটা কি মেসেজ দেয় আসলে? স্বাভাবিক? হ্যাঁ, আজকের প্রায় সব দৈনিকের প্রথম পৃষ্ঠায় হচ্ছে এই খবরটা আছে, প্রথম পৃষ্ঠায় সব দৈনিকে ভাজের উপরে, এবং ভাজের উপরেই অধিকাংশ দৈনিকে
এই যে জামা ছেঁড়ার ছবি, রাইট, আক্রমণ প্রতি আক্রমণের ছবি, এটা খুবই দুঃখজনক। তবে এরকম ঘটনা ঘটতে পারত এই আশঙ্কা কিন্তু ছিল। আচ্ছা, হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম এই আশঙ্কা ছিল, আমার তো ছিল, আচ্ছা, যে এরকম ঘটতে পারতো। কারণ এগুলো শোনা যাচ্ছিল ভেতরে ভেতরে যে আন্দোলনের পুরো কৃতিত্ব বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র এরা নিচ্ছে, অথচ জুলাইয়ের শেষ দিকে আন্দোলনের নেতৃত্ব ছিল প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী, এবং শেষ দিকে, এবং আন্দোলনটা টেনে নিয়েছে তারা আত্মাহুতি দিয়ে পর্যন্ত, তাই না? এবং এখানে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি, তারপর হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, ইভেন প্রচুর মাদ্রাসার শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষার্থীরা ব্যাপক ভূমিকা রেখেছে, এবং তাদের কারো অবদান কোনোভাবে কম না। তবে আমরা দেখব যে এই আন্দোলন সফল হওয়ার পরে একটা বড় অংশ কিন্তু আবার লেখাপড়ায় ফিরে গেছে। এই অনুষ্ঠানে বোধহয় আমি আলাপ করছিলাম, লেখাপড়ায় ফিরে, বড় অংশটাই কিন্তু লেখাপড়ায় ফিরে গেছে, এবং তারা মনে করেছে তাদের কাজ শেষ, হাসিনা তন্ত্র গেছে। এটা একটা বড় ঘটনা। এই ঘটনা ঘটিয়ে অনেকে সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে গেছে, এবং তারা হয়তো প্রত্যাশা আছে, নিশ্চয়ই প্রত্যাশা আছে যে আগের মতো রাজনীতি থাকবে না, আগের মতো অর্থনীতি ব্যবস্থাপনা থাকবে না, দেশে একটা বড় পরিবর্তন আসবে। এই প্রত্যাশা নিশ্চয়ই তাদের মধ্যে আছে, এবং এই প্রত্যাশা নিয়ে তারা কিন্তু কাজ করবে মানে আগামীতে ভোট দেবে ইত্যাদি। কিংবা তারা যদি কেউ রাজনীতিতে আসে তাহলে তারা কিন্তু এই চেষ্টাটা করবে যারা এই আন্দোলনে ছিল। তো আমরা দেখলাম যে একটা অংশ রাজনীতিতে থেকে গেল, এবং তারাই আজকে কিন্তু এই সংগঠনগুলো করছে, ছাত্র সংগঠন। আগামীকাল মূল সংগঠন আসবে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতর থেকে এবং জাতীয় পর্যায়ের সংগঠন। কালকে হবে একটা গ্র্যান্ড অনুষ্ঠানের এই করা হয়েছে। তো এগুলোকে আমাদের স্বাগত জানাতে হবে, এগুলো স্বাভাবিক হবে। কিন্তু কিভাবে হচ্ছে এবং কি হচ্ছে সেদিকে নজর রাখা দরকার। মানে আলোচনা যেটা মানে সোশ্যাল মিডিয়া লোকেরা করছে যে এই পুরনো ধারায়, মানে অন্যান্য রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠন কমিটি করতে গিয়ে যা যা করে তাই যদি হয়, তাহলে আপনি যে বললেন যে তরুণদের বিরাট অংশ এখন পরিবর্তন প্রত্যাশা করে, তো তারাই যদি ডেমোক্রেটিক না হতে পারে, তারাই যদি সহনশীল, এই ঘটনাটা কেন অ্যাভয়েড করা গেল না, এবং কমিটি গঠন নিয়ে কেন হাতাহাতি মারামারি হতে হলো, কেন তারা একটা সমঝোতার মধ্য দিয়ে বা একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে কেন ভোট? এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যদি এই ঘটনা ঘটে, এটা তো পত্রপত্রিকায় উঠে আসবেই, এটা খুবই স্বাভাবিক। এবং আপনি খেয়াল করবেন যে লাইভ প্রচার হয়েছে ফেসবুকে, এতে কি ভাবমূর্তি হয়? সাধারণ মানুষের যে তাদের প্রতি সিম্প্যাথিটা ছিল, মানে তাদের ব্যাপারে আগ্রহ ছিল জুলাইয়ের আন্দোলন থেকে, সেটা ধীরে ধীরে কমছে কিনা এইসব ঘটনা? এবং অনেক অবশ্যই কমছে। মানে এই অভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বে হয়েছে, ছাত্র মানে শিক্ষার্থীদের নেতৃত্বে হয়েছে, কোনো সন্দেহ নাই, এবং অপ্রচলিত নেতৃত্বে হয়েছে। এটা কিন্তু কোনো প্রচলিত রাজনৈতিক দল, আমরা যখন হাসিনা উৎখাতে আন্দোলন হচ্ছিল তখন কিন্তু আমরা বুঝতেও পারছিলাম না যে কারা নেতৃত্ব দিচ্ছে, এরা কারা, তাই না? এবং সে কারণেও কিন্তু মানুষ জয়েন করেছে। পরিচিত মুখ হলে কিন্তু ভাবতো যে ওর এজেন্ডা আমি যাব না। এবং আমাদের মনে থাকার কথা, ওই সময় কিন্তু বিএনপির তরফ থেকে বলা হচ্ছিল যে আমরা এই আন্দোলনে ওইভাবে নাই, যদি এখন আবার তারা বলছে যে আমরা পেছনে ছিলাম। তো এটা একটা কৌশলও হতে পারে, নিশ্চয়ই কৌশল এবং ভালো কৌশল। কারণ বিএনপি অ্যাক্টিভ হয়ে গেল তখন সরকারের বলা সহজ হতো, ব্র্যান্ড করতে পারতো যে এটা বিএনপির আন্দোলন, জামাত শিবির ইত্যাদি ব্র্যান্ড করে দমন করতে পারতো নিষ্ঠুরভাবে আরো, এবং হয়তো ব্যাপক মানুষ নামতো না, তাই না? সেদিক থেকে ঠিকই ছিল। কিন্তু এটা তো ঠিক যে একটা অপ্রচলিত ছাত্র সংগঠনের নেতৃত্বে আন্দোলনটা হয়েছে, তাদের একটা অংশ পুলিশের হাতে চলে গেছে, আরেকটা অংশ দেখা যাচ্ছে যে আন্দোলনের কর্মসূচি চালিয়ে গেছে। এক অংশকে হয়তো পুলিশ কোনোভাবে ম্যানেজ করেছে, ভয়ভীতি দেখিয়ে বা মানে হত্যার ভয় দেখিয়ে। আমরা তো এখন জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট থেকে জানি যে শেখ হাসিনা তাদেরকে বলেছিলেন যে এদের মেরে গুম করে দাও, এই কথাগুলো এসছে, তাই না? রিপোর্টে এখন এগুলো আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে অবশ্যই, কিন্তু রিপোর্টে এসছে। তো এই চেষ্টা তো থাকতেই পারে, যার হাতে এত রক্ত তার পক্ষে এই ধরনের নির্দেশনা দেওয়া খুবই সম্ভব। এবং ওই সময় তার পতনের অবস্থা, পতনোন্মুখ অবস্থায় মানুষ কিন্তু পাগল হয়ে যায়, তো এগুলো করতে পারে। এই অবস্থায়ও কিন্তু এরা পিছু হটেনি এই ছাত্ররা, তো সেই কৃতিত্ব তার দিতে হবে। এবং তাদের নাম কিন্তু ইতিহাসের স্বর্ণাক্ষরে ইতিমধ্যে লিখিত হয়ে গেছে। এরপরে যাই হোক, এটা আবার বলতে হবে, এরপরে যাই হোক, যেমন
নাহিদ ইসলাম কালকে যে দল আসবে বাজারে, সেই দলের মুখ্য মানে আহ্বায়ক প্রধান হচ্ছেন, এবং সেজন্য তিনি সরকার থেকে পদত্যাগ করেছেন। তো নাহিদ ইসলাম কতটা কি করবেন বা তার সহকর্মীরা কতটা কি করবেন সেই প্রশ্ন তো আছে, সামনে আমরা দেখব। এটা কঠিন বাংলাদেশের রাজনীতিতে দাঁড়ানো নতুন কিছু নিয়ে এবং স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করা, এটা খুবই কঠিন। এবং তার ম্যানিফেস্টো কি, মানে সে কি বার্তা দিতে চায়, মানুষ কি রাজনীতি করতে চায়, মানে কর্মসূচি কি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যে বা জামাত, এই জামাত থেকে স্বতন্ত্র হতে হবে, নাহলে লোকে মনে করবে এটা জামাতের আরেকটা বি টিম মনে করবে, একটা বি টিম, তাই না? তো এটা কঠিন কাজ এই স্বাতন্ত্র তৈরি করা। কিন্তু নাহিদ ইসলাম এর মধ্যেই কিন্তু ইতিহাসের অংশ হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। নাহিদের সেই যে তাকে যে প্রহারের ছবি, তার উরুতে যে দাগ, তো এগুলো তো সাংঘাতিক ব্যাপার। তো এই কৃতিত্ব তাদের দিতে হবে, কোনো সন্দেহ নাই, এবং তাদেরকে এই সম্মান দিতে হবে। কিন্তু এর অর্থ এই না যে পরবর্তীকালে যা যা হয়েছে সেগুলো থেকে তারা দায়মুক্ত হয়ে যাবেন, তাই না? যেমন সরকারে যোগদান করা, সরকার থেকে একটা পর্যায়ে বেরিয়ে আসা, আবার দুজন থেকে যাওয়া। তো কিংস পার্টি গঠনের যে অভিযোগ উঠছে, এটা তো খুব স্বাভাবিক। এবং অনেকে যেটা বলছেন, নাহিদ ইসলাম এখন পদত্যাগ করেছেন, কিন্তু এই দলটা গঠনের প্রসেস তো চলছে অনেক দিন ধরে, তো উনি তো সরকারের মধ্যেই ছিলেন। সেই তো এই অভিযোগটা আছে। আরও অভিযোগ আছে যে তারা ইউনূস সাহেবকে গ্রিপ করেছিলেন, মানে তারা ওনাকে প্রভাবিত করেছেন। অন্যান্য উপদেষ্টারা পারেননি, তারা পেরেছেন, এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করিয়ে নেওয়ার একটা চেষ্টা ছিল। আমরা কিন্তু লক্ষ্য করব যে প্রফেসর ইউনূস একটা ইন্টারভিউতে নতুন যে দল গঠিত হতে যাচ্ছে সেই দলকে স্বাগত জানিয়ে উচ্ছ্বসিত বক্তব্য দিয়েছেন, তাই না? যেটা সমালোচনা হয় যে সরকার প্রধান, এরপর সরকার বিএনপির তরফ থেকে প্রতিক্রিয়া এসছে যে রাজনৈতিক নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে কিনা। তো ডক্টর ইউনূসকে অবশ্যই, তাকে আমরা অত্যন্ত উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছি, আমরা তাকে সম্মান করি, এবং এই সম্মান তিনি এই দায়িত্ব গ্রহণের অনেক আগেই অর্জন করেছেন বৈশ্বিক পরিসরে। তো আমরা আশা করব যে উনি ওনার নিরপেক্ষতা হারাবেন না, কারণ আগামীতে তো তাকে নির্বাচন অনুষ্ঠানে নেতৃত্ব দিতে হবে, এবং আগামীতে যে পরিসরে নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু সরকারের ভূমিকাটা মুখ্য। ইলেকশন কমিশনের ভূমিকা সেরকম মুখ্য, সরকারের ইন্টেনশনের উপরে নির্ভর করবে ইলেকশনটা কেমন হবে, এবং এটা নির্বাচন কমিশনও বলছে। আরেকটা বিরতি আসছে, বিশেষ করে এইটা একটা খুব বড় জায়গা যে ডিসেম্বরেই নির্বাচনটা হবে কিনা, এবং হলে অনেক ধরনের আলোচনা সোশ্যাল মিডিয়ায় আছে যে আদৌ এই সরকারের অধীনে নির্বাচনটা হবে নাকি এর মধ্যে আরও কিছু ঘটবে। আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা বিরতির সময় হলে ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক হাসান মামুন। মামুন ভাই, কালকেই অর্থাৎ শুক্রবার যে দলটির আত্মপ্রকাশ ঘটবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, আমরা এটা ধারণা করতে পারি যে আগামী নির্বাচনে তারা একটা ফ্যাক্টর হবে। তারা এককভাবে নির্বাচন করবে নাকি জোট করবে, কতগুলো আসন পাবে সেই হিসাব অনেক পরে, কিন্তু তারা যে আগামী নির্বাচনে এই সময়ের রাজনীতিতে সবচেয়ে বড় দল যদি আমরা বলি বিএনপিকে, তাহলে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী তারা হয়ে উঠবে, এরকমটি মনে করা হচ্ছে, তাই কিনা? আমার এটা মনে হয় না। আমার এটা মনে হয় না। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনি যদি একটা আদর্শ মানে লেভেল প্লেইং ফিল্ড বলেন, যদি সেটা করা যায়, সেটা কিন্তু হবে না, আগামীতে হবে না, এই ইলেকশনে হবে না। আমি বাস্তবতা যা বুঝি সেটা হচ্ছে যে এই নিয়ন্ত্রিত ইলেকশন হবে না। আমি বলতে চাচ্ছি যে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে মাঠে যেসব রাজনৈতিক দল আছে তারা এক ধরনের লেভেল প্লেইং ফিল্ড পাবে, আচ্ছা, কিন্তু আওয়ামী লীগ তো পাবে না। আওয়ামী লীগ আদৌ ইলেকশন করতে পারবে মনে হয়? এটা একটা প্রশ্ন যে আওয়ামী লীগ সেনাপ্রধান, আমি সেটাই বলতে চাচ্ছিলাম, সেনাপ্রধান ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন। আপনার মনে থাকার কথা, ডক্টর ইউনূস একটা সাক্ষাৎকারে কিন্তু বলেছেন এর আগে, বেশ 2-3 মাস আগে, যে একটা বড় দল বিএনপি চাচ্ছে না যে কোনো দল নিষিদ্ধ হোক, তো এই অবস্থায় আমরা কেন নিষিদ্ধ করতে যাই, এই কথাটা কিন্তু উনিও বলেছেন। ফলে সেনাপ্রধানের কথার সঙ্গে কিন্তু ডক্টর ইউনূসের কথার এক ধরনের সঙ্গতি আমি সবসময় খেয়াল করি। তার মানে হয়তো শেষ পর্যন্ত আওয়ামী লীগ ইলেকশনের মাঠে থাকবে, এবং কোন ফরম্যাটে থাকবে সেটা হচ্ছে বিষয়। তো এখন আওয়ামী লীগের যে অপরাধী অংশ, তাদের বিচার তো প্রক্রিয়া চলছে, শুরু হয়েছে। নির্বাচনের আগে নিশ্চয়ই বিচার শেষ হবে না, কিন্তু আবার অনেকে সাজা হয়েও যাবে, হয়তো কারো হয়ে যাবে। এটা নিয়ে আইন উপদেষ্টা একটু কথা বলে সমালোচিত হয়েছেন। ট্রাইব্যুনাল থেকে বিচারিক প্রক্রিয়াতে আমরা তো বলতে পারবো আসলে কি হবে, আপত্তি জানানো হয়েছে। তো কতটা কি হবে, কিন্তু
আওয়ামী লীগ মানে স্বাভাবিক পরিবেশ পাবে না, স্বাভাবিক কথাটা আমি কোট আনকোটে রাখছি, জি, এবং পাওয়ারও কথা না, কারণ তারা এখন অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত জনগণের একটা বড় অংশের কাছে, কিন্তু একটা ছোট অংশের কাছে তারা কিন্তু এখনো প্রিয় দল, রাইট, এবং যদি উপযুক্ত পরিবেশ পায় তারা কিন্তু আওয়ামী লীগকে ভোট দেবে। এই সংখ্যাটা আমি এই অনুষ্ঠানে আরও আগে বলেছি আপনাকে যে এই সংখ্যাটা কিন্তু কম না, আমার মনে হয় যে এটা 20-25% এখনো তাদের ভোট আছে। নরমালি তো 30%, 32 ধরা হয়, কিন্তু কমেও সেটা 20% নিচে তো নামার কথা না। অপশাসনের কারণে 15.5 বছরের অপশাসন, গুম খুন, এবং তারা শেষ পর্যন্ত যা করলো, যেভাবে আন্দোলন দমন করলো ভয়াবহভাবে, তাতে আওয়ামী লীগের ভোট কমার কথা। তো সেটা কমে যদি 25% হয়, 25% ভোট যদি তারা বাক্সবন্দি করতে পারে, অনেক সংখ্যা সেটা, তাহলে তো দ্বিতীয় দল হয়ে যায় আওয়ামী লীগ। সেজন্য বলছি যে আপনি যেটা বলছেন যে ছাত্রদের সংগঠন সামনে আসবে, আমার এটা মনে হয় না। আচ্ছা, আমার মনে হয় যে মাঠে যেসব রাজনৈতিক দল আছে তার মধ্যে বিএনপির পরে জামাতের অবস্থান থাকবে। জামাত যদি এককভাবেও, জামাতের এত ভোট আছে বাংলাদেশে, আমার তো কেন জানি মনে হয় যে জামাতের ভোট একটু বেড়েছে। সেটা কত পার্সেন্ট হয়েছে? আগে তো ধরেন 7-8% ধরা হতো। 7-8%, এটা 10-এর বেশি হবে, 10-12। আচ্ছা, আমার মনে হয় যে আপনার কি মনে হয় যে এই জামাত এবং অন্যান্য ইসলামিক দলগুলো মিলে জোট করে ফেলবে? সেটা কঠিন, কারণ তাদের মধ্যে অনেক মতবিরোধ আছে। কিন্তু চরমোনাই পীর এবং জামাতের নেতা কিন্তু বৈঠক করেছেন একসঙ্গে, বৈঠক করেছেন, আবার বিএনপিও চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা, ওই তার মানে জোটের হিসাবটা এখনো বলা কঠিন না, সেটা বলা কঠিন, সময় আছে সামনে। আর ইসলামপন্থীরা একত্র হয়ে যাবে। কিন্তু ছাত্রদের দল এককভাবে ইলেকশন করবে বলে আপনার মনে হয়? এরা 300 আসনে প্রার্থী দিলে এককভাবে, বিএনপি আওয়ামী লীগ যদি থাকে মাঠে, জামাতও যদি থাকে, তাহলে এই সব বড় পার্টির বাইরে গিয়ে তারা এককভাবে আসনে জিতে আসতে পারবে খুব বেশি? আমার মনে হয় না। সেই ক্ষেত্রে তাদের কৌশলটা হবে কি? বাজারে কিন্তু এই গুজবও আছে, এই গুজব আকারে আছে। সেটা হচ্ছে যে এরা নাকি বার্গেন করছে বিএনপির সঙ্গে যে কিছু আসন আচ্ছা তাদেরকে দেয়ার মানে ওই সব আসনে বিএনপি নাম কাওয়াস্তে পার্টিসিপেট করবে, তারা যাতে জিতে আসতে পারে, এরকম গুজব আছে। মানে রাজনীতিতে শেষ বলে তো আর কিছু নাই। হ্যাঁ, সেগুলো হতে পারে না তা কিন্তু না, হতেও পারে। দেখেন, একটা জিনিস বলা কিন্তু হচ্ছে যে যে দলটা আসবে এটা মধ্যপন্থী দল হবে, তাই না? তো মধ্যপন্থী দল তো বিএনপিও, তাহলে তুমি বিএনপির সঙ্গে যাচ্ছ না কেন? এটা তো প্রশ্ন উঠতে পারে। তুমি যেহেতু ইসলামপন্থী হচ্ছ না, ইসলামপন্থী হচ্ছ না, বামপন্থী হচ্ছ না, তাহলে তো বিএনপি তো। আচ্ছা, আবার এটা আছে যে এখানে কিন্তু সব রকম লোকজন আছে, মানে চরম ডান, চরম বাম, মধ্যপন্থী, অর্ধেক বাম, অর্ধেক ডান, সবই আছে। তো এটা একটা ক্লাবের মতো হয় কিনা, সেটা একটা প্রশ্ন। কি হয় আমরা বলতে পারি না আগাম, আমরা সামনে দেখতে হবে কি হয়। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে শিবিরের যে অংশ, সেটা কিন্তু এর মধ্যে বিযুক্ত হয়েছে বলে শোনা, কিন্তু শিবিরের তো আলাদা পার্টি আছে, ফলে এগুলো বলা মুশকিল। কোনটা শিবির, এক্স শিবির, রানিং শিবির, এইসব প্রশ্ন আছে। আসলে এটা পরিষ্কার হতে একটু সময় লাগবে। আর একটা জিনিস কি, যে গণ অভ্যুত্থানের ফলে ভেতরের সবকিছু বেরিয়ে এসছে। আমরা অনেক সময় বলি যে আগে ভালো ছিলাম, বা আমরা কি এটাই চাইছিলাম, এই আলোচনাগুলো আমার কাছে মনে হয় অযৌক্তিক। হাসিনা শাসনামলে যে জিনিসগুলোকে চেপে রাখা হয়েছিল সেগুলোর একটা উত্থান হয়েছে গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে, এবং এটা হচ্ছে একটা অর্গানিক বাস্তবতা। এই বাস্তবতাটা ফেস করতে হবে আমাদেরকে, আমাদের ভয় পেলে চলবে না। এবং আমি মনে করি যে এটা একটা নির্বাচনের ভেতর দিয়ে স্বাভাবিকতায় প্রবেশ করতে পারে। এই পরিস্থিতিটা যত দ্রুত সম্ভব মিনিমাম রিফর্ম করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ভেতর দিয়ে জিনিসটাকে স্ট্রিমলাইন করতে হবে, একটা রাজনৈতিক প্রসেসের মধ্যে যাওয়া। হ্যাঁ, তারপরে রাজনীতি তো শেষ হয়ে যাচ্ছে না, সংস্কার তো আরো করা যাবে, এবং লড়াই তো শেষ হচ্ছে না, লড়াই কিন্তু শুরু, তাই না? তো আমি এইটাই জোর দেব যে সেনাপ্রধান যেটা বলেছেন, বা ইউনূস সাহেবও যেটা বলেন, কালকে উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা, এই চেষ্টাটা অবশ্যই করতে হবে। করে আমাদেরকে এই জায়গাটা ঐক্যবদ্ধ হতে হবে, এবং সব পার্টির, মানে নির্বাচন ডিসেম্বরের মধ্যে এইটা নিয়ে কিন্তু রাজনৈতিক ঐকমত্য এখন পর্যন্ত নাই। অনেকেই মনে করে যে দরকার নাই, এই আলোচনাটা বরং বেশি এইখানে পলিটিক্যাল ঐকমত্য না হলে পরে আবার অন্যটা ভেজাল। রাজনৈতিক দলগুলো নিজেরাও কিন্তু বসতে পারে, সরকারের সঙ্গে বসা, যে ডিসেম্বরে নির্বাচন হওয়ার জন্য আমরা সবাই এক, এই জায়গাটা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথাবার্তা না, এটা পরিস্থিতিকে আরো খারাপ করবে। পরিস্থিতি খারাপ করবে মানে আমাদের মনে থাকা উচিত যে হাসিনার আমলে স্থানীয় সরকার নির্বাচনে কত লোক মারা গিয়েছে। অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের 7 দিনে। কথা হবে আগামী সপ্তাহে ওই সপ্তাহের বড় খবরগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।